সাব্বাস বাঘের বাচ্চা। কারা লন্ডনী, কারা দিল্লি আর কারা ঢাকার অনুসারী সেটা আগামী যুদ্ধে প্রমাণিত হবে। মুখে মুখে বললে প্রমাণ করা হবে না। ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের একটি শপথ নিতে হবে। এই শপথ হলো আগামীতে ইসলাম এবং সার্বভৌমত্বকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারাই একমাত্র গার্ড, যারা এটা রক্ষা করবেন। জীবন দিয়ে হলো এটা রক্ষা করতে হবে। আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতা আসতে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, জাতির সাথে এই তামাশা বিএনপি যদি না বন্ধ না করে তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। শুভেচ্ছা জানাইতে চাই, সেলুট জানাইতে চাই আমাদের মহামান্য রাষ্ট্রপতি বীর বিক্রম কর্নেল অলি সাহেবকে। এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? হ্যাঁ, এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? এনসিপির ভাগ্য খুলে যাইতেছে। হ্যাঁ, এনসিপির ভাগ্য খুলে যাচ্ছে ভাই। মনে হচ্ছে জামাতের এই কৌশলের কাছে সরকার দল কিছুটা ধরা খেয়েছে। কেন ধরা খেয়েছে? কারণ জামাত জানতো যে কর্নেল অলি আহমেদকে জামাত জোট বা 11 দলীয় জোট যদি মনোনয়ন দেয় তাহলে এখানে দুইটা লাভ। বাংলাদেশের জন্য সবথেকে ভালো খবর যেটা হতে চলেছে, কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে, ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। এই রহস্যের জাল ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, চায়ের কাপ থেকে শুরু করে ক্ষমতার শীর্ষ স্তর পর্যন্ত। শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে এই যে ধোঁয়াশা, তা নিছক কোনো সাধারণ মানুষের জল্পনা কল্পনা নয়। স্বয়ং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখন প্রকাশ্যেই এই প্রশ্ন তুলছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। মানুষ সত্যের পাশে দাঁড়ায় না। মানুষ যেদিকে লাভ দেখে সেদিকে দাঁড়ায়, সত্যের পাশে দাঁড়ায় না। আর লাভ ক্ষতি দেখতে যে ওটা সত্য না মিথ্যা ওটা না দেখার ভান করে, না দেখার ভান করে। আবার অনেক সময় মানুষকে বোকা বানাইবার জন্য, মানে মানুষকে বুঝাইবার জন্য যে আমি সত্যবাদী, কিছু সত্য কথাও বলে। হ্যাঁ, এমন এমন সত্য কথা বলবেন না আপনি চমকা যাবেন, হ্যাঁ উনি এটা কি বললো। যেমন মির্জা ফখরুল সাহেব কিছুদিন আগেই কিন্তু বললো এই সরকার দেশ চালাতে পারতেছে না, গত 5 মাসে কোনো কিছুই উন্নতি হয় নাই। এই সচিবালয়ে গেলে দেখা যায় তদবির ব্যবসা চলতেছে, তদবিরের জন্য এত মানুষ যে ভিড় ঠেলা অফিস করতে যাওয়া যায় না, এই ধরনের কথাবার্তা বলছে। আর অনেক সত্য কথা বলছে যেগুলো আমাদেরকে চমকাইছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে কিন্তু কমেন্ট করছে যে উনি কি ফুটিকা খাইলো নাকি, এভাবে সত্যি কথা কেন বলতেছে। আসলে ওই সত্যি কথাগুলো উনি বলছে একটা নিরপেক্ষ জায়গা তৈরি করার জন্য, যে আমি নিরপেক্ষ মানুষ। কারণ দেশের যে রাষ্ট্রপতির পদটা, ওই পদটা তো ভাই নিরপেক্ষ একটা পদ, ওইখানে ওইভাবেই লেখা আছে সংবিধানে নিরপেক্ষ একজন হইতে হবে। কিন্তু উনি তো বিএনপির সাথে জড়িত। এখন উনি কিছু সত্যি কথা বইলা মানুষের কাছে বুঝাই দিল উনি একটা নিরপেক্ষ। ওই জায়গাটা কিন্তু কিছুদিন আগে থেকেই তৈরি করতেছিল। তার মানে বুঝছেন কত বড় অভিনেতা। যেমন আমাদের ডন একজন অভিনেতা আজকে ধরা খাইছে এয়ারপোর্টে, তাকে নিয়ে কথা বলুন। হ্যাঁ, কিছু কথা বলুন তাকে নিয়ে শেষের দিকে। কিন্তু আগে আমি শুভেচ্ছা জানাইতে চাই, সেলুট জানাইতে চাই আমাদের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাহেবকে। যদি হয় অ্যাডভান্স বইলা ভালাইলাম, চারিদিকের কানা ঘুষা শুই না। কিন্তু প্রশ্ন হচ্ছে অলি সাহেবকে কেন দাঁড় করাইলো, কর্নেল অলি সাহেবকে, বীর বিক্রম কর্নেল অলি সাহেবকে কেন জামাতে ইসলাম দাঁড় করাইলো? এটার মাজাজা কি ভাই? কারণ আমরা তো বুঝতে পারতাছি ওনারা সংখ্যায় বেশি, 213-14 জন। ওনারা যাকে রাষ্ট্রপতি বানাইতে চায় তাকেই তো বানাইতে পারবে, কারণ ভোটটা তো ওদিকেই বেশি। আর ওনাদের মাত্র 77 জন, তারপরও কেন কর্নেল অলি সাহেবকে দিল? এর মাজাজাটা কি? এর রহস্যটা হলো এইটা যে দেখেন, এখন যদি জামাতে ইসলাম বা 11 দল থেকে কোনো ক্যান্ডিডেট না দিত রাষ্ট্রপতি হওয়ার জন্য, কিন্তু ওনারা তো ভোট দিতে হইতো, তাই না? এই সংসদে তাহলে কাকে ভোট দিত? বিএনপির যে প্রার্থী তাকেই তো ভোট দিত, তাই না? এমন তো না যে ওয়াক আউট করুন, সেটা তো করতে পারতো না। আবার ভোট দিব না, সেটাও কিন্তু খারাপ দেখা। তার মানে কি দাঁড়াইলো যে আপনি নিজেও কোনো ক্যান্ডিডেট দিলেন না, আবার ভোটও দিলেন না। দেখতে কতটা খারাপ দেখায়। এবং রাজনীতিটা চলে যায় অন্যদিকে, সমালোচনার সুযোগ থাকে, যার জন্য ওনারা নিজেদের একজন ক্যান্ডিডেট দিছে। হোক না হোক, আমরা তো তাকে ভোট দিচ্ছি। এই ব্যাপারটা বুঝাইবার জন্যই ওনাকে দাঁড় করাইছে। ফেল করুক, কি যায় আসে? কিন্তু ইতিহাসের পাতা তো লেখা থাকলো কারা কারা দাঁড়াইছিল এই 2026-এ রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করার জন্য। ওই জিনিসটা তো রাইখা দিল রেকর্ডে, তাই না? এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? হ্যাঁ, এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? এর মধ্যে আরেকটা গেম খেলছে কিন্তু আপনারা দেখছেন। বিরোধী দলের নেতা যে লাল দালানে থাকে, সরকারি বাড়িতে যে থাকে উনি, ওইখানে একটা প্রদর্শনী করছে এই 71কে নিয়ে। 71-এর যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান,
ওইটা কিন্তু ওনারা এখানে প্রদর্শন করছে এবং পুরো ৭১টাই তুইলা ধরছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক সেটা নাই, ওই ভাষণটা নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটা আছে এবং ওই ৭১ থেকে ৭৫ পর্যন্ত দেশটা কিভাবে চালাইছে, কিভাবে বাকশাল বানাইছে, সব ইতিহাসই তুইলা ধরছে। এমনকি এরশাদের ইতিহাসও আছে, শেখ হাসিনার ইতিহাসও আছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই ভাষণটা নাই। এটা নিয়ে কিন্তু অনেক কথা উঠছে এবং মির্জা ফখরুল সাহেবও প্রতিবাদ করছে, বিএনপির সমস্ত বড় বড় নেতারা এটা নিয়ে প্রতিবাদ করছে, টক শোতে চিল্লাচিল্লি হইতেছে। জামাত ইসলাম কিন্তু খুব কায়দা করে একটা জবাব দিছে। কায়দা কথাটা কেন বললাম পরে বলতেছি। জবাবটা এরকম ছিল যে ভাই আমরা ওই ফেসিবাদ সরকারের ইতিহাস তুলে ধরছি ওইখানে, তার জন্ম থেকে একদম এন্ড পর্যন্ত। এখানে শহীদ প্রেসিডেন্টের ওই ভাষণ আনাটা আমরা শোভনীয় মনে করি নাই। এটাই ওনারা উত্তর দিচ্ছে যে এটা আনাটা ঠিক হইতো না। কিন্তু এটার আরেকটা সারমর্ম আছে, মাজা আছে ভাই। সেইটা কি জানেন? চোখের ভিতরে আঙুল দিয়ে দেখায় দেওয়া, একদম চোখের ভিতরে আঙুল দিয়ে দেখায় দেওয়া। তোমরা যে ডকুমেন্টারিটা বানাইছিলা সেখানে তো নাহিদ ইসলামের নাম নাই, সেখানে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম নাই, সেখানে ঘোষক হিসাবে নাম আসছে কার? তারেক রহমান সাহেবের। এই যে সত্যটার পাশে যে দাঁড়াইলা না, কেমন লাগছে আমাদের তখন, এখন তোমাদের কেমন লাগে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা না দেওয়াতে তোমাদের এত জ্বালা পড়া। কিন্তু জুলাই যে তথ্যচিত্র বানাইলা ওইখানে যে আমাদের নাম নাই, আমাদের নামটাকে হাইজ্যাক করে নিয়ে গেলা, আমাদের কেমন লাগছে? ওইটা চোখে আঙুল দিয়ে বুঝাই দেওয়ার জন্যই কিন্তু ওই কাজটা করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। কেমন লাগে? এখন তোমাদের নাম দেই নাই, আমাদের নাম দাও নাই, আমাদের তেমনই লাগছে, তোমাদের যেমন লাগতেছে, এটা বুঝাই দেওয়ার জন্যই ওই কাজটা করছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনাদের মতামতটাও লেখা জানাবেন। ভাই ব্রাদার, এখন দেখেন দেশ যেভাবে চলতেছে, যেভাবে এই রাজনীতি চলতেছে, এর মধ্যে দেখছেন আপনারা একজন সংসদ সদস্য, ওনার নাম নজরুল ইসলাম। উনি কি বলতেছে? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যে মারছে, এই মাইকটা তো কম হয়ে গেছে, অল্প একটু মারছে, আসলটা তো এখনো দেই নাই, আসলটা এর পরে দিমু, মানে কোমরের মধ্যে দিবে, এটাই বুঝাই দিছে। আগে যেটা দিছে এটাতে তাদের মনোভূত হয় নাই, ওইটা সালাদ ছিল, বিরিয়ানি রাইখা দিছে। একজন সংসদ সদস্য নজরুল ইসলাম এটা যদি এরকম কথা বলে, তাহলে মাঠ পর্যায়ে ওরা লাঠি নিয়ে মারতে যাবে না কেন? উপর থেকেই তো নির্দেশ দিয়ে দিতেছে, ওই মাইকটা কিছু না, আসল মাইক পরে আসতেছে, মানে আসল মাইকটা মাইরা দাও। এখন কথা হচ্ছে, এভাবে মাইরা এনসিপি কে মাঠ থেকে তাড়াইতে চান, তারা লাভ কি আপনাদের বলতে পারবেন? কার সাথে রাজনীতি করবেন? ধরেন আপনাদের মাইরের ভয়ে এনসিপি সইরা গেল মাঠ থেকে, লাভটা কার হলো বলেন তো? ধরেন আপনাদের হুমকি ধামকির ভয়ে জামাত ইসলাম মাঠ থেকে সইরা গেল, এতে আপনাদের কোনো লাভ হইলো? কোনো লাভ হইলো না। আপনারা যা শুরু করছেন আপনাদের চলন বলনে, রাজনীতিতে এবং এই যে মাইক দেখাইবার ভয়ে হুমকি ধামকি সব মিলায় একটাই রেজাল্ট। সেটা কি জানেন? এনসিপির ভাগ্য খুলে যাইতেছে। হ্যাঁ, এনসিপির ভাগ্য খুলে যাচ্ছে ভাই। সত্যের পাশে এই রাজনীতিবিদরা দাঁড়াইতে না পারলো, জনগণ কিন্তু দাঁড়াইতে পারে। হ্যাঁ, জনগণ দাঁড়াইতে পারে। এই জনগণ কিন্তু সত্যের সাথেই আছে। আপনারা কি পারছেন মানুষকে বুঝাইতে ওই ডকুমেন্টারির মাধ্যমে যে ঘোষক তারেক রহমান সাহেব, এটা কি খাওয়াইতে পারছেন? খাওয়াইতে পারেন নাই। আমাদের সালাউদ্দিন সাহেব তো বহু কথা বলছে, কিভাবে এই এক দফার দাবিটা ওনারা প্ল্যানিং করছিল শিলং আর লন্ডনে বৈশা। এবং রাশেদ খান এই কথা বলছে, উনি এই খসড়া লেখা পাঠাইছিল শিলংয়ে, তারপরে লন্ডনে গেছে, লন্ডন থেকে এক দফা দাবি জানাইছে। অনেক কথাই বলছেন, কিন্তু শহীদ মিনারে কে ছিল সেটাই মানুষ গণ্য করবে। ইতিহাস তো মানুষের হাতে হাতে, তার মানে মানুষ সত্যের সাথে আছে। আপনারা কিন্তু এটা খাওয়াইতে পারেন নাই, বরঞ্চ আপনাদের ক্ষতি হয়ে গেল। কি ক্ষতিটা হয়েছে জানেন? মানুষ একটা জিনিস হিসাব মিলাইতেছে, এই বিএনপি কি সবসময় বিজনেসম্যানদের সঙ্গে থাকবে? যারা ধনী তাদের সঙ্গেই থাকবে, গরিব মানুষের কথা শুনবে না, জনগণের কথা শুনবে না? আপনারা যে ধনীদের সঙ্গে উঠা বসা করতে চান, আপনারা যে বিজনেসম্যানদের সঙ্গে চলাফেরা করতে চান, ওদেরকে নিয়েই রাজনীতি করতে চান, এটা সংসদে আপনাদের এমপিদের দিকে তাকাইলেই বোঝা যায়। হ্যাঁ ভাই, ওইখানে দেখবেন অনেকেই ঋণ খেলাপি আছে। তার মানে ঋণ তো ভাই আর ফকির নেয় না যায় ব্যাংকের থেকে, ঋণ কারা নেয়? ধনীরাই নেয়, বিজনেসম্যানরাই নেয়, ওরাই তো ঋণ খেলাপি হয়। দেখেন ওনাদের দিকে তাকাইলে দেখবেন ওনারা একসাথে আছে, ধনীদের সঙ্গেই আছে। বর্তমানে দেখতেছেন না ওই যে জ্বালানি খাত, এটাও দিয়ে দিতে চাইতেছে বসুন্ধরাকে। এই কথাটা আপনারা জানা গেছেন, কিন্তু জনগণ কি এটার সাথে আছে? আপনারা যদি একটু কমেন্ট বক্স চেক করেন, হ্যাঁ ভাই, একটু কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবেন 90% মানুষ আপনাদের সঙ্গে নাই। 90% মানুষ মনে করতেছে হায় হায় এইটা কি। মানুষ কি কমেন্ট করছে জানেন? এমনও কমেন্ট করছে ভাই, দরকার লাগবে সারাদিনে এক বেলা খাবো, তাও ওদের হাতে দিবেন না। মানুষ মাইনা নিতে পারতেছে না, কিন্তু উপায় নাই। কারণ আপনারা তো ভাই ওই বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে উঠা বসা, টাকাওয়ালাদের সঙ্গে আপনাদের উঠা বসা। গরিবের কথা কেন শুনবেন? গরিবের কথা শোনার কোনো দরকার নাই। কিন্তু গরিবের কথা শোনার জন্য একটা দল আছে ভাই, আছে, যারা এই 11 দলের মধ্যে আছে। 11 দলের মধ্যে আমি এনসিপি কে সামনে আনতে চাই, জামাত ইসলামকে একটু পিছনে রাখতে চাই। কেন পিছনে রাখতে চাই? এর আগেও আলাপ করছি, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। এই জওয়ানদেরকেই সামনে রাখতে হবে, মুরব্বীরা পিছনে থাকতে হবে। কেন এনসিপি কে সামনে থাকতে হবে? কেন এই জওয়ানদেরকে সামনে থাকতে হবে? 24-এর যোদ্ধা, এই 24 তাদের কারণেই আসছে, যে 24-এর কারণে এখন এই রাজনীতি হইতেছে। এই যে সংসদে যাইতেছেন, আবার প্রধানমন্ত্রী হইতেছেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী হইছেন, যা কিছু হইছেন আপনারা এই 24-এর কারণে। 5ই আগস্ট যদি না আসতো কি হইতো ভাই? দেখেন, যদি শেখ হাসিনা থাইকা যাইতো কি হইতো? উনি লন্ডনে থাকতেন, উনি শিলংয়ে থাকতেন, যে যেখানে আছে ওইখানে থাকতো। মাঝখান দিয়া কিন্তু ফাঁসিতে ঝুলতো কারা? এই এনসিপির ছেলেপেলেরা। এদেরকেই তো প্রথমে ধরতো, তারপরে জামাত ইসলাম, শিবির সবকিছু ধ্বংস করে দিত, তারপরে
আপনাদের পালা। আপনাদের পালা আস্তে আস্তে আপনারা আবার হাত মিলায় ফেলেছেন, মিলামিশা আবার রাজনীতি করতেন, কারণ দুইটা পরিবারই এই দেশটা চালাবে। এই মন মানসিকতা নিয়েই তো আপনারা রাজনীতি করেন, যার জন্য বলেন এরা জুলাই করছিল আবার কেন রাজনীতির দল বানাইতে গেল। এনি সাহেব বলছে রাজনীতির দলের কি দরকার ছিল? আরে দল যদি না বানাইতো আজকে আপনাদেরকে রুখতে পারতো কেউ রুখতে পারতো না। এই জুলাইকে যারা ধুয়ে দিতে চায়, যারা বলে কেন এই জাদুঘর বানাইছে, এই যে আনিস আলমগীর এই জাদুঘর কেন বানাইছে, এই জাদুঘর কিন্তু আবার ভাঙ্গা ফেলাবে। হ্যাঁ, এটা একদিন ভাঙ্গা ফেলাবে। আওয়ামী লীগ আইসা এখানে কতগুলো ভুয়া খবর বানায় রাখছে, ভুয়া জিনিসপত্র রাখছে, এইসব ব্যবসা বন্ধ করা উচিত। এটা একদিন ভাঙ্গা ফেলাবে। যে লোকটা বলে তার সঙ্গে যদি আমরা দেখি স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখ খাওয়া দাওয়া করতেছে, খোশ গল্প করতেছে, তাহলে আমাদের কেমন লাগে বলেন? ভালো লাগবে আমাদের বলতে। কিন্তু আমার মতো বুড়া লোকরা আমি বুঝাইতেছি না, দেশের 4 থেকে 5 কোটি যে জওয়ান আছে, যে নেক্সট জেনারেশন জেএনজি মুসলিম জেএনজি যারা আছে, তাদের কথা বুঝাইতেছি। তারা কি এটা মাইনা নিতে পারবে? মাইনা নিতে পারবে না। এই আনিস আলমগীর বলে নাই, এই জিয়াউর রহমান সাহেবের এই কবরস্থান নিয়ে, উদ্যান নিয়ে কথা তোলে নাই, এই তারেক রহমান সাহেবকে নিয়ে কটু কথা বলে নাই, এবং জিয়াউর রহমানের যে পদবি এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবের পদবি নিয়ে প্রশ্ন তোলে নাই। অনেক কথাই তো বলছে অতীতে। তাদের সঙ্গে বৈশা যদি ভাই খোশ আলাপ করেন, খাওয়া দাওয়া করেন, মানুষ এটা অন্য চোখে দেখবে, যেটা আপনারা বুঝতে পারতেছেন না। তবে লাভ একটা হচ্ছে, যেভাবে আপনারা চলতেছেন এটা একটা বিশাল বড় লাভ হচ্ছে কি জানেন? মানুষ রাজনীতির খেলাটা বুঝা ফেলাইতেছে। হ্যাঁ, এই খেলাটা মানুষ বুঝা ফেলছে। এখন দেখবেন এই খেলাটা খেলবে কখন? এই যে 4.5 বছর দেখতে দেখতে চলে আসবে, আবার নির্বাচন হবে। অ্যাডভান্স একটা কথা বলে যায়, লেখা রাখবেন আপনারা, আমাদের নেক্সট প্রাইম মিনিস্টার কে? নাহিদ ইসলাম। আপনারা ভাববেন ভাই আপনি এটা কি বললেন, এটা আপনারা অনেকে মাইনা নিতে পারবেন না, হয়তো আমি এতদিন হায়াত নাও পাইতে পারি, কিন্তু লেখা রাখেন আমাদের নেক্সট প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। কারণ দেশের জওয়ানরা বুঝা ফেলেছে এই দেশের রাজনীতিবিদরা কি চায়। তারা দেশের পুরনো সিস্টেমটাকে ধরে রাখতে চায়, সেটাই মানুষ বুঝা ফেলাইছে। আমি বড় একটা বিপদে পড়ছি ভাই। বিপদে পড়ছি কি, ওই যে আম তারেক আছে না, ওই যে আম বিক্রি করে তারেক, ওরে সবাই আম তারেক হিসেবেই চিনে, আমিও তারে আম তারেক বলি। কিন্তু একটা ঘটনা দেখলাম, ওরে আম তারেক বলাতে ও খেপে গেছে। পরে কি করছে সেটা নিয়ে আলোচনা করতেছি। তার আগে আমি শুধু জানতে চাই ওকে তাহলে কি নামে ডাকবো? তারেক বলে তো ডাকা যাবে না, কারণ তারেক নামে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী। বারে বারে যদি ওনার নামটা নেই, একে দিয়ে ওনার নাম দিলে সেটাও তো মিলে না, আসমান জমিন ফারাক তো, তাই না? তো ওরে যদি কেউ ডাকেন তারেক, তারেক ডাকলে বলবো তারেক রহমানের কথা বলতেছি। কারণ ও তো আম তারেক ছাড়া ওর কোনো রাজনৈতিক পরিচয় নাই যে উনি অমুক দলের, যে একটা নাম করা দলের, উনি আওয়ামী তারেক, উনি বিএনপি তারেক, উনি জামাত তারেক, মানে কোনো কিছুই তার সাথে যায় না। তার সাথে যায় আম তারেক। এটা বললে উনি মাইন্ড করতেছে। মাইন্ড করলে কি করতেছে সেটা আগে দেখেন, তারপরে আপনারা বিবেচনা করবেন ওরে কোন নামে ডাকা যায়। ভিডিওটা দেখেন। এই লোকটা 3 বার বলছে আমতারে নাম করে। আমি ব্যবসা করি, আমি আপনার খারাপ বলি না। লোকটা কথা ঠিক করছে বলে আমি আপনার খারাপ বলি। ঠিক আপনি এখন বলেন ঠিক আছে, আমি আপনার মনে করেন এটা ভুল করছেন, আপনি বলেন না, ঠিক আছে? আমি আপনার ব্যবসা করি। ঘটনাটা এখানেই শেষ না। হ্যাঁ, ঘটনাটা এখানে শেষ না। ঘটনাটা এই ভদ্রলোক তাকে বোধ হয় আম তারেক বলছে না, তো ওরা তো আম তারেক নামে সবাই চেনে। আম তারেক কেন বললো? এই ভদ্রলোকের কলারে এসে ধরছে। কলারে ধরার পরে এই ভদ্রলোক কিন্তু ক্ষমা চাইতেছে, বলছে না ভাই আমি আপনার অপমান করার জন্য বলি না, আপনি তো আম বিক্রি করেন, মানে একটা সহজ সরল পথচারী। কিন্তু তারেক অনেক লোকজন নিয়েছিল, মানে তারেক সাহেব, ওরা আমি ওর আম তারেক বলতে ভয় করি। কারণ কি জানেন, ওরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী কোনো একটা অনুষ্ঠানে দূর থেকে ডাইকে না কথা বলতেছে, তারপরে তার লাইটটা প্রধানমন্ত্রী পর্যন্ত আছে। এবং এই আম তারেক, সরি এই তারেক সাহেব যদি কালকে সকালবেলায় শুনেন উনি মাননীয় প্রধানমন্ত্রীর আরেকজন রাজনৈতিক সহকারী হয়ে গেছেন, আশ্চর্য হয়ে না, উনি লাইনে আছেন। রাশেদ সাহেব যদি হইতে পারে তাহলে এই তারেক সাহেব হইতে পারে। হ্যাঁ, তো তার জন্য তাকে আম তারেক বলা যাবে না, কারণ উনি হয়তো সেই ধরনের সিগন্যালও পাইয়া গেছে না। কারণ এই সমস্ত পা চাটা মানুষ, এই সমস্ত পা চাটা মানুষকে মানুষ পছন্দ করে। ও কত বড় পা চাটা মানুষ, এটা একটু দেখাই। কার্যক্রমটা যে ভুল, এই স্টেটমেন্টটা জুলাই আন্দোলনে অংশ নেওয়া আমার মুখ থেকে প্রথম আসে। খুব ভালো হবে যে ধানমন্ডি 32 সৃষ্টি হয়েছিল কাজ এখন শুরু করা, এটা নতুন করে আবার পুনর্গঠন করা দরকার, আগের অবয়বে ফিরে আসা দরকার। দেখেন ও কত বড় জাউরা। ধানমন্ডি 32 ভাগলো, সামনে দাঁড়ায় সব কিছু করলো, তারপরে যখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল এখন বলতেছে আমি ভুল করছি। মানে এখন আওয়ামী লীগের পা চাটতেছে। মানে কয়েকদিন আগেই মানে এই ছাত্র দল, মানে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা জড়িত ছিল তাদের দলে ছিল, এই 2-3 মাস পরেই পোল্ট্রি মেরে দিছে। ও কত বড় জাউরা। ওরা যদি কেউ আম তারেক বলে ও খেপা যায়। ওর একটা নাম আপনারা যদি কেউ পারেন আমার কমেন্ট বক্সে জানান, আরো দেখেন ওর ক্রিয়া করবো দেখেন। অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে নানক আশিকুর আমাদের সহযোগিতা প্রতিবন্ধী আসলো, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মোড়ায় নুরুল হক নূরকে দিছিলাম, তাকে বিশ্বাস করে। দেশে আমাদের মনে হয় সবচেয়ে সৎ মানুষ সেই সরকারি আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন এসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। প্রথম অর্থ চুরির অভিযোগে অভিযুক্ত। দেখছেন বিকাশ নূরকে সে চোর বানাইছে। না সরি, বিকাশ নূর বলা যাবে না, উনি হল মাননীয় প্রতিমন্ত্রী, উনি হলেন ভিপি নূরকে সে চোর বানাইছে। এই ভিপি নূর তার এখন গলায় হাত দিয়ে ঘুরে, এই রাশেদ তার সাথে এখন ঘুরে বেড়ায়। আমি এই জন্যই বলতেছি যে কোনো সময় যদি দেখেন এই তারেক সাহেব, মানে আম তারেক না তারেক সাহেব, আম তারেক বলবো না ভাই, পরে আমারও কোনদিন ঢাকা শহরে পায় মাইনে বেড়ে দিব। এই তারেক সাহেব যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা শুভ দিনে
তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বা একটা কিছু হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাকে কিন্তু বিএনপির সবাই ভালোবাসে। আপনাদের সবার মনে আছে উনি যখন নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনারের সামনে অনশন করতেছিল, তাকে কে পানি খাওয়াইছে? সালাউদ্দিন স্যার, আজকের বর্তমান বাংলাদেশের নেক্সট টু দ্য প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার জনাব সালাউদ্দিন আহমদ সাহেব। কাজেই ওর হাত অনেক লম্বা। আপনাকে ওর রাস্তাঘাটে দেখলে আমতারেক বললেন না ভাই, ওর যদি আমতারেক বলেন আপনার কপালে দুঃখ আছে এবং এটা নিয়ে যদি কোনো প্রতিবাদ করেন তারপরেও আপনি আরেকটা ট্যাগ পাবেন, সেই টাইপের দেখেন। আপনি এখন মনে করেন ঠিক আছে, আমি আপনাকে মনে করেন এটা ভুল করছেন, আপনি বলেন না আমি আপনার ব্যবসা করলে ওটা বলছি না না আপনারা আমি তারিখ বলে দিয়েছি, আপনি আমার গলা ধরলেন তাহলে লাভ হলো কি? না এটা কি কি কেন ধরবেন, কেন ধরবেন? সে আপনাকে আমি তারিখ বলছে, আপনি তারে গলা ধরলেন, এটা আপনি তো নগদই তো তার মানে ই করে দিবেন, মানে আপনি এটাকে সাপোর্ট করেন, আপনারা আপনি আমার গলা ধরছেন, আমি তো আপনি গলা ধরছেন, আমি তো এই গলা ধরছেন আপনারা গলা ধরবেন কেন? সেটা অনেক কোন জায়গায় টিউন কাটছে, বুঝছেন? এই থেকে টিউন কাটছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুনেন, আমি কি আমরা এই সবগুলি আছে কি হইছে? এই আমার সবগুলি আছে, আমি লড়াই করছি না, লড়াই করছি তাহলে কি আমি ডাইরেক্ট বলেন আমরা কি কেন আমরা আমার গলা ধরলো সে আমার কেন মনে করে আমি তারে বলি একটু আগে জামাতের পক্ষে বলছি, এই যে আসল ঘটনা হলো এইখানে। আপনারা ঘটনাটা বুঝছেন? আমি আরো পরিষ্কার করে বুঝাই দিই। প্রথম যে ভদ্রলোক পথচারী তাকে আমতারেক বলছিল, তাকে তো কলারে ধরলো। তখন পাশ থেকে একটি ছেলে এসে বলতেছে যে আপনি ওরে কলারে ধরতেছেন কেন? ও আপনার আমতারেক বলছে, আপনি যেহেতু ওরে কলারে ধরে ফেলাইছেন তাহলে তো সুদবাদ হয়ে গেছে। তখন এই আমতারেক মানে তারেক সাহেব যে লোকটা প্রতিবাদ করছে, একটা ইয়াং ছেলে, তারে ধরছে। তখন এই ছেলেটা আপনি আমার কলারে ধরছেন, আমি আপনার কলারে ধরলাম। ধরার পরে সে বলতেছে তুমি মাঝখানে কথা বলতেছো কেন? আমি তো ঠিকই বলছি, আপনার ও আমতারেক বলছে, এর জন্য আপনি কলারে ধরবেন, আর আপনি আমার কলারে ধরছেন। তুমি কে? আমি জুলাই যুদ্ধ, আমার একটা চক্ষু নাই, আমি দেখছি, আমার খারাপ লাগছে। আপনি কেন একটা লোক আমতারেক বলার পরে তাকে কলারে ধরবেন, আর আপনি আবার আমার কলারে ধরছেন? আপনার এত বড় সাহস! জুলাই যুদ্ধ শোনার পরে আমতারেক একটু চুপসায় গেছে, চুপসায় যেয়ে বলতেছে আমিও তো জুলাই যোদ্ধা। হ্যাঁ আমতারেক সাহেব, আমরা জানি আপনিও জুলাই যোদ্ধা। আপনি হলেন লাঠির যোদ্ধা, লাঠি নিয়ে ফটো সেশন করছেন আর ডিবির বাইর খাইছেন। আপনি হলেন ওই যে মানে গ্রামে চুরি হইলে চোর পট্টিতে চোরকে ধরতে না পারে আশেপাশে যত বাড়ি আছে সবাই ধরে না, ওই আপনি ধরে ডিবি আর একটু ক্রেডিট দেয়, হাসি ধরে দেয়, একটাকে ধরছি, আমতারেকটাকে ধরছি। আপনার চোখে গুলি লাগছে, এই জুলাই যুদ্ধের চোখে গুলি লাগছে। আপনি তার সাথে তর্ক করেন, যখন তর্ক করে পারে না তখন সে বলতেছে এই লোকটা জামাতের, একটু আগে জামাতের প্রশংসা করতেছিল, দেখছেন? মানে ঘুইরা ফিরা কোনো কিছু যখন পারে না তখন জামাত। এই লোকটা জামাতের কি বলছে? ছেলে বলতেছে আমি তো কোনো জামাত টামাত করি না। ওই ছেলে তো দাঁড়িয়েও নাই, টুপিও নেই, দাঁড়িয়ে টুপি যদি থাকতো তাও তো বুঝতাম। নর্মাল একটা স্টুডেন্ট, চোখে একটা গুলি খাওয়া ছেলে, জুলাইয়ের সময় তার গুলি লাগছিল, ওরে বলতেছে একটু আগে সে জামাত নিয়ে কথা বলতেছিল, মানে এখান থেকে বাঁচার জন্য এবং দোষটা পুরোপুরি জামাতকে দেওয়ার জন্য। আরে তারেক সাহেব, এই দিন সেই দিন না, এই যে ঘুরে ফিরে জামাত, ঘুরে ফিরে চামচামি, বেশি দিন টিকতে পারবেন না। ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম সাহেব। আপনি বলেছেন 4-5 মাসে কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। আপনি স্বীকার করেছেন পারবেন না। দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিষ্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি দুর্নীতি আপনারা বন্ধ করতে পারবেন। আরেকজন প্রতিমন্ত্রী বলেছেন এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। আরে ভাই, নিজেই চাঁদাবাজি করলে বন্ধটা করবে কে? সরসায় বুথ থাকলে বুথ তাড়াবে কে? এত বুথ বিতাড়িত হবে না। কালকে দেখলাম এক সংসদ সদস্য বলেছেন তোমরা তো এই খেয়েছো ওই খেয়েছো, তাদের দুইটা অঙ্গ সংগঠনকে, শেষ পর্যন্ত তোমরা বিএনপিটাকেই খেয়ে দিবা। তারা তো সেদিকেই আগাচ্ছে। যে কাজটা আমার সন্তান করলে বীরত্ব, এই কাজটা আমার প্রতিপক্ষের সন্তান করলেও বীরত্ব, এটা স্বীকার করতে হবে। আর প্রতিপক্ষের সন্তান যে কাজ করলে সন্ত্রাসী, আমারটা করলে সেও সন্ত্রাসী। ফেসিবাদ কোনো দলের নাম নয়, এটা রোগের উপসর্গ। এটা যেখানেই পাওয়া যাবে, দল যেটাই হোক, সে ফেসিবাদী। আমাদের সরকার ফেসিবাদের পথে হাঁটবে এটা আমরা কল্পনাও করি, কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিলেন। তাদেরও তো সহকর্মীবৃন্দ গুম হয়েছেন, মামলার শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, দেশান্তরী হয়েছে। তারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন এটা তো আমরা কল্পনাও করি। আজকে সংসদে যে সমস্ত দলের প্রতিনিধিত্ব আছে, যারা সরকার গঠন করেছেন এবং যারা বিরোধী দলে বসেছেন, তারা সকলেই সেই আলোচনার অংশ ছিলেন। দীর্ঘ আলোচনার পর সবাই একমত হলেন যে এই দেশকে যদি ফেসিবাদের কবল থেকে মুক্ত করতে হয় তাহলে বড় ধরনের সংস্কার প্রয়োজন হবে। আর এই সংস্কারের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটা গণভোট অনুষ্ঠানের প্রয়োজন হবে। যে সমস্ত বিষয়ে সংস্কার হবে আমরা একমত হয়েছি, সেই বিষয়গুলো বৈধতা দেওয়ার জন্যেই প্রয়োজন গণভোটের। এই গণভোটের কথাটা এটা সত্য যে বর্তমান সরকারি দলের একজন নেতাই প্রথম দাবি করেছিলেন। এটাও সত্য যে এটা আমরা সবাই এগ্রি করেছিলাম। গণভোটে হা বলার জন্য আমরা একটু বেশি বলেছি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন। রংপুরের জনসভায় সেখানে গিয়ে আবেগ আপ্লুত হয়ে আবু সাইদকে সম্মানিত করতে গিয়ে তিনি বলেছিলেন যে গণভোটে আপনারা হা বলুন। আমরাও বললাম, তারাও বললেন, একমত হলাম গণভোটের রায় যদি
হায়ের পক্ষে বিজয়ী হয়, তাহলে যে দলই সরকার গঠন করবে বা জোট সরকার গঠন করবে তারা গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য থাকবে। কিন্তু না, যে ইলেকশন হলো ওনারা দেখলেন যে কোনো কায়দায় হোক ওনারা মোর দেন 2/3 পেয়ে গেছেন। এখন ওনারা ভুলে গেলেন জনগণকে যে তারা ওয়াদা দিয়েছেন। আমরা সংসদ আহ্বানের পাশাপাশি সংস্কার পরিষদেরও সভা আহ্বানের দাবি জানালাম। আমাদের দাবিকে তারা গ্রাহ্য করলেন না। পরে আমরা নোটিশ দিয়ে সংসদে আলোচনা করলাম। তারা জবাব দিতে গিয়ে বললেন এইটা বাংলাদেশের সংবিধানে নাই এবং এটি হচ্ছে একটা অন্তহীন প্রতারণার দলিল। আমরা সংসদে জানতে চাইলাম এই অন্তহীন প্রতারণাটা কে করলো, কি করলো, এটার কোনো জবাব পেলাম না। কিন্তু বেশি দিন সত্য ছাপা পড়ে থাকে না। সেই সংসদে দাঁড়িয়ে একই ব্যক্তি আবার বললেন যে যদি ইলেকশনটা না হয়, অর্থাৎ আমরা ক্ষমতায় তাড়াতাড়ি না আসতে পারি, এই ভয়ে তখন আমরা সব কিছু মেনে নিয়েছি। কি হলো তাহলে? প্রতারণাটা কে করলো? এখানে দাঁড়িয়ে অনেকেই বলে গেছেন যদি প্রতারণা বলতে হয় তাইলে তারাই জাতির সাথে প্রতারণা করেছেন। অসুবিধাটা কোথায়? এটা মানছেন না কেন? দানাই পানাই করে এখন সংবিধান সংশোধন কমিটি, কমিশন এগুলা গঠন করার কথা বলেন কেন? এর উদ্দেশ্য ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। গুম কমিশন বিলুপ্ত করা হয়েছে, পরে তারা একটা আবার আইনের পক্ষে পাশ করতে যাচ্ছেন। অনেকটা বিড়ালের হাতে গুস্ত পাহারাদারির দায়িত্ব দেওয়া। অতীতে এই গুমের কাজটা কারা করেছে? নিঃসন্দেহে দেশের বিভিন্ন বাহিনী এবং এজেন্সির লোকেরা করেছে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এখন এইটার তদন্ত করবে পুলিশ। বুঝলেন এবার বিষয়টা? মানে গুম হয়ে যাওয়ার পরে আর তার কোনো হদিশ খুঁজে পাওয়া যাবে না। এই পুলিশ গত ফ্যাসিস্ট আমলে কি করেছে আমরা সবাই বুঝি। এমনকি তদন্ত করতে গিয়ে একটা ছেলেকে পিটিয়ে শীতলক্ষার একটা কাহিনী বানিয়েছিল। এক মেয়ে অপহরণের পরে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, শীতলক্ষাতে তার পেটে পাথর বেঁধে বস্তা বেঁধে তাকে ফেলে দেওয়া হয়েছে। তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার মাত্র 17 দিনের মাথায় এই মেয়ে তার বাপের কাছে ফিরে আসে। এখন এই পাথর বাঁধা মরে যাওয়া মেয়েটা আসলো কি? মানে ওই যে তখন একটা কথা ছিল যে আমরা যা বলবো তাই সত্য, সুতরাং মিথ্যাকে কিভাবে সত্য বানাতে হয় আমরা এটা জানি। নিশ্চয়ই তার উপরে এমন অত্যাচার করা হয়েছে যে সে তার ভাইকে বাপ ডাকতে বাধ্য হয়েছে। এইভাবেই পুলিশের তদন্ত হয়ে থাকে। সেই তদন্তে গুমের মতো। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।